প্রযুক্তির আশীর্বাদ ছাড়া যেমন বর্তমান দুনিয়া কল্পনাই করা যায় না, তেমনি এর রয়েছে বিপদও। আমরা যত বেশি প্রযুক্তি ব্যবহার করব, ততই আমাদের চারপাশে এর বর্জ্যের স্তূপ দেখতে পাবো। আর এসব বর্জ্য পরিবেশের যেমন ক্ষতি করছে আমাদের কৃষিরও, যার জন্য নেই পর্যাপ্ত আইন কানুনও। এমনই বর্জ্যের সঙ্গে টিকে থাকার লড়াই করছে থাইল্যান্ড। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিবিসির এক প্রতিবেদন অনুযায়ী একসময় চীন ছিল বিশ্বের অন্যতম বড় বর্জ্য আমদানিকারক দেশ। বিশেষ করে পশ্চিমা দেশগুলো থেকে টনকে টন বর্জ্য সস্তায় রিসাইক্লিং এর জন্য সেখানে পাঠানো হতো। কিন্তু 2018 সালে বেইজিং এসব আমদানি নিষিদ্ধ করে। তখনকার পরিবহনকারীরা নতুন গন্তব্য খুঁজতে গিয়ে থাইল্যান্ড সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মনোযোগ দেয়। 2020 সালে থাইল্যান্ড নিজস্বভাবে বর্জ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করলেও তাতে খুব একটা কাজ হয়নি। পরিবেশবাদী সংগঠন আর্থ থাইল্যান্ডের মতে গত এক দশকে থাইল্যান্ডে বর্জ্যের প্রবাহ 20 গুণ বেড়েছে। চীনের নিষেধাজ্ঞার আগে দেশটিতে এই প্রবাহ বছরে প্রায় 3000 টন থাকলেও এখন তা পৌঁছেছে 60,000 টনে, যার বেশিরভাগই আসে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন থেকে, যেসব দেশে মানুষ তুলনামূলকভাবে বেশি ঘন ঘন ফোন ও কম্পিউটার আপগ্রেড করে এবং সেখানে মাথাপিছু ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো ইলেকট্রনিক পণ্যের ব্যবহারও অনেক বেশি। অন্য দেশে বর্জ্য ডাম্পিং নিষিদ্ধ করে পশ্চিমা দেশগুলোর অনেক আইন থাকলেও অনেক সময় সেগুলো ফাঁকি দেওয়া হয়। অনেক সময় এসব বর্জ্যকে আবার বিক্রির জন্য সেকেন্ড হ্যান্ড পণ্য হিসেবে লেবেল দেওয়া হয়, কিন্তু গন্তব্যে পৌঁছানোর পর সেগুলো ভেঙে ফেলা হয়, রিসাইক্লিং করা হয়, গলানো হয়। কিন্তু গলানোর এই প্রক্রিয়াটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এর থেকে পারদ, সীসা এবং বিষাক্ত গ্যাস বাতাসে মিশে যায়, কিন্তু এতে লাভও হয় প্রচুর। কপার, সোনার মতো বেশ কিছু মূল্যবান ধাতু পাওয়া যায়। থাই শিল্পমন্ত্রী আকানাথ প্রমফ্যান বিবিসিকে বলেন, এসব ব্যবসা থেকে থাইল্যান্ড কিছুই পাচ্ছে না। দেশের অর্থনীতিতে কোনো উপকার নেই, উল্টো পরিবেশ ধ্বংস করছে, মানুষের জীবন জীবিকার জন্য হুমকি তৈরি করছে। তিনি জানান, এসব অবৈধ প্ল্যান্ট, যেগুলোর বেশিরভাগই চীনা মালিকানাধীন, থাইল্যান্ডকে এক প্রকার আন্তর্জাতিক বর্জ্য প্রক্রিয়াকরণ সাইটে পরিণত করেছে। এসব সাইটে বর্জ্য আসার পর সেগুলোকে মেশিনে গুঁড়া করে গলিয়ে ধাতু আলাদা করা হয়। প্রমফ্যান বলেন, এই ধাতুর বেশিরভাগই পরে আবার চীনে রপ্তানি করা হয়। পূর্ব থাইল্যান্ডে নিজের ছোট জমিতে কাজ করা 57 বছর বয়সী কৃষক সেং ওংসেনা বলেন, কাছের এক গলন কারখানা থেকে আসা দূষিত পানি তার কাসাবা ফসল নষ্ট করে দিয়েছে। তিনি বলেন, আগের মতো আর ফুল ধরে না। তিনি আরও জানান, কারখানার গন্ধ এতটাই বাজে যে তিনি রাতে ঘুমাতে পারেন না। ওই কারখানাটি অবৈধভাবে চলছে এবং তা বন্ধ করতে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক পরিবেশবাদীরাও বিষয়টি নিয়ে সক্রিয়। বাসেল অ্যাকশন নেটওয়ার্কের নির্বাহী পরিচালক জিম প্যাকেট বলেন, থাইল্যান্ড অনেক কিছুর বোঝা টেনেছে, যেটি বিষাক্ত বর্জ্য পরিবহনের বিরুদ্ধে কাজ করে। আপনি যদি এই ধরনের নোংরা বর্জ্য রিসাইক্লিং এর জন্য আমদানি করেন, তাহলে আপনার মাটি, মানুষ সবই ক্ষতিগ্রস্ত হবে। জাতিসংঘের মতে বিশ্বে প্রতি বছর 6 কোটিরও বেশি টন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক বর্জ্য উৎপন্ন হয়, যা 15 বছর আগের তুলনায় দ্বিগুণ। এই সংখ্যা এই দশকের শেষ নাগাদ আরও 30% বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে মাত্র 1/4 সঠিকভাবে সংগ্রহ ও রিসাইক্লিং করা হয়। কিছু দেশ ইতোমধ্যেই আইন প্রণয়ন করেছে, যেগুলোর মাধ্যমে ইলেকট্রনিক পণ্যের নির্মাতা যেমন অ্যাপল, স্যামসাং, ডেল ও হিউলেট প্যাকার্ড তাদের পণ্যের দায়িত্ব নিতে বাধ্য হবে এবং সেগুলো নিরাপদ নিষ্পত্তির জন্যও কাজ করবে। থাইল্যান্ডও এমন একটি আইন তৈরির পরিকল্পনা করছে। প্রমফ্যান বলেন, আমি চাই এই নতুন আইন যত দ্রুত সম্ভব কার্যকর হোক, হয়তো এই বছরের শেষ নাগাদ, না হয় আগামী বছরের শুরুতে। আমি এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে সম্পূর্ণ পদক্ষেপ নিতে এবং তাদের পুরোপুরি বিতাড়িত করতে প্রতিশ্রুতিবদ্ধ।